দুই পরিবারের বড়রা যখন বিয়ের কেনাকাটার গল্পে মশগুল, তখন জাংকুক চোরের মতো পা ফেলে কিমবারের পেছনের উঠোনের দিকে গেল। সে জানতো তে ওখানেই থাকবে। কালকের ডাকটা কি খুব বেশি বসে গেছে? আচমকা পুরুষালী কণ্ঠস্বর শুনে তে চমকে উঠে ঘুরে দাঁড়ালো। সামনে জাংকুকে এত কাছে থেকে সে দুই পা পিছিয়ে যেতে চাইলো, কিন্তু পেছনে কলপারের দেয়াল থাকায় সে আটকা পড়ে গেল। আমি আপনার কোনো জিনিস নেব না, রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। আজ ঝুলে সাদা ফুলের গাজরা দিসনি কেন? ওই সস্তা বোগামের সামনে গজরা পরে যেতে পারিস, আর আমার সামনে আসতে এত পারমিশন লাগে? মনে রাখিস তে, আগামী মাসের 20 তারিখে শুধু সুগা আর জিমের বিয়ে হবে না। এই জীবন জাংকুকের গলায় যদি কেউ আলতারা বা বধুয়া হয়ে জ্বলে, তবে সেটা শুধু তুই হবি। জাংকুক তার চোখের দৃষ্টি তের নরম ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ওই দিন তোকে অমন করে বলাটা আমার ঠিক হয়নি। ওই বোগাম যখন তোর হাত ছোঁয়ার চেষ্টা করেছিল, আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। তোকে অন্য কেউ ছোঁবে তো দূরের কথা, কোন নজরে দেখলেও আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই গাজরাগুলো তোর জন্য। কাল বিয়ের আসলে যদি তোর এই চুলে এই গাজরা না দেখি, তাহলে তোর খবর আছে। একদম ঠেসে চুমু খাবো তোকে, মনে রাখিস। চাচা, খামারের রাজার জন্য কি কোনো রাজকন্যার দরকার হয় না? সুতের শাড়ি আর চুলে সাদা গজরা পরা সাধারণ মেয়ে খামারের রাজার ভাঙ্গা রাজপ্রাসাদ আগলে রাখার জন্য যথেষ্ট। জাংকুকের এই কথা শুনে ঘরের সবাই চুপ হয়ে গেল। কেউ এর আসল মানে বুঝলো না, কিন্তু তার বুকের ভেতর যেন 1000টা ড্রাম একসঙ্গে বেজে উঠলো। সে বুঝতে পারলো জাংকুক সরাসরি তাকে নিয়ে কথা বলছে। কাল রাতের সেই রাগের রাক্ষসটা আজ সবার সামনে তাকে এভাবে ইঙ্গিত করছে। আর ওখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলো না। সে নিজের শাড়ির আঁচলটা টেনে নিয়ে দ্রুত ভেতরের ঘরে চলে গেল। বিকেলের দিকে দুই পরিবারের বড়রা যখন বিয়ের কেনাকাটার গল্পে মশগুল, তখন জাংকুক চোরের মতো পা ফেলে কিমবারের পেছনের উঠোনের দিকে গেল। সে জানতো তে ওখানেই থাকবে। ঠিক তাই, তে তখন কলপারের পাশে দাঁড়িয়ে একটা বড় গামলায় করে চাল ধুচ্ছিল। বিকেলের রোদে তার ফর্সা মুখটা চকচক করছে। জাংকুক নিঃশব্দে গিয়ে তের ঠিক পেছনে দাঁড়ালো। তের চুলের সুবাস, তার গায়ের একটা নিজস্ব মিষ্টি গন্ধ জাংকুকের নাকে এলো। জাংকুক নিচু সরে একদম তের কানের কাছে গিয়ে বলল, কালকের ডাকটা কি খুব বেশি বসে গেছে? আচমকা পুরুষালী কণ্ঠস্বর শুনে তে চমকে উঠে ঘুরে দাঁড়ালো। সামনে জাংকুকে এত কাছে থেকে সে দুই পা পিছিয়ে যেতে চাইলো, কিন্তু পেছনে কলপারের দেয়াল থাকায় সে আটকা পড়ে গেল। তে রাগ দেখিয়ে চোখ ঘুরিয়ে বলল, আপনার তাতে কি? আপনি তো একটা রাক্ষস, আবার এখানে কেন এসেছেন? জাংকুক এক পায়ে গিয়ে এসে তের খুব কাছাকাছি দাঁড়ালো। তের সুতির শাড়ির আঁচলটা জাংকুকের সাদা লুঙ্গির সাথে আলতো করে ঘষা খাচ্ছিল। জাংকুক নিজের পকেট থেকে একটা ছোট প্লাস্টিকের কৌটো বের করে তের সামনে ধরলো। এটা খামারের মুরগির ডিমের তেল নয়, খাঁটি নিম আর হলুদের মলম। কাল রাতে বেশি জোরে চেপে ধরেছিলাম, রাতে ঘুমাতে পারিনি ওই দাগগুলোর কথা ভেবে। এটা লাগিয়ে নিবি, তাহলে দেখবি সব ভালো হয়ে যাবে। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকালো। এই সেই মানুষ যে কাল থেকে কত কিছু বলছে, আর আজ তার চোখে এতক্ষণে অনুশোচনা। আমি আপনার কোনো জিনিস নেব না, রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। জাংকুকের ভেতরের আগে পুরুষটা আবার জেগে উঠতে চাইলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে মলমের কৌটোটা জোর করে তের ভেজা হাতের তালুর মধ্যে গুজে দিল। তারপর তের মুখের দিকে ঝুঁকে একদম ফিসফিস করে বলল, আজ ঝুলে সাদা ফুলের গাজরা দিসনি কেন? ওই সস্তা বোগামের সামনে গজরা পরে যেতে পারিস, আর আমার সামনে আসতে এত পারমিশন লাগে? মনে রাখিস তে, আগামী মাসের 20 তারিখে শুধু সুগা আর জিমের বিয়ে হবে না। এই জীবন জাংকুকের গলায় যদি কেউ আলতারা বা বধুয়া হয়ে জ্বলে, তবে সেটা শুধু তুই হবি। তৈরি থাকিস। এই কথা বলে জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে নিজের সাদা লুঙ্গিটা এক হাত দিয়ে সামান্য কুচিয়ে ধরে হনহন করে মেঠো পথ দিয়ে হেঁটে চলে গেল। তে ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতের তালুতে এখনো জাংকুকের দেওয়া মলমের কৌটা। সে কি আসলেই এই গম্ভীর রাগী মানুষটার আলতারাঙা বধুয়া হতে যাচ্ছে? কি আছে তার কপালে? বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে যেন গোটা গ্রামে একটা উৎসবের আমেজ পড়ে গেছে। আগামী সপ্তাহের শুক্রবারে সুগা আর জিমিনের বিয়ে। চারদিকে আত্মীয়স্বজনের আনাগোনা আর রান্না বান্নার তোড়জোড়। কিন্তু এই সব শোলগোলের মাঝেও তের মনটা যেন কোথাও একটা আটকে আছে।
সেই যে দুদিন আগে দোকানের পেছনের দরজায় জাংকুক তাকে একা পেয়েও কিছু বলতে গিয়েও বলেনি, শুধু তার সেই তৃষ্ণাঙ্গ গম্ভীর চোখ দুটো দিয়ে দেখে অপদ্য মস্তক দেখে নিয়েছিল। সেই চাউনিটা তের পিছু ছাড়ছে না। আজ বিয়ের আগে রাত গোটা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। জিমিনের হাত মেহেদি দেওয়া শেষ। সে তার সখীদের নিয়ে ঘরের ভেতরে হাসাহাসি করছে। তে সারাদিন খাটাখাটনি করে এখন একটু ক্লান্ত। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে কোনো বেলি ফুলের গাছরা নেই, শুধু একটা আলগা খোপা করা। সে নিজের ঘরের জানালার পাশে এসে দাঁড়ালো। রাতের শান্ত হাওয়া এসে তার ক্লান্ত মুখে লাগতে সে একটা দীর্ঘশ্বাস ফেললো। ঠিক তখনই জানালার ঠিক নিচের আম গাছের ছোঁয়া থেকে একটা গম্ভীর চেনা কণ্ঠস্বর ভেসে এলো। চুলগুলো এভাবে আলগা করে রেখেছিস কেন? কেউ দেখে ফেললে তো আমার কলিজাটা ওখানেই ছিঁড়ে যাবে। তে চমকে উঠে জানালার বাইরে তাকালো। আম গাছের আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। রাতের এই আলো আধারিত তার ধবধবে সাদা লুঙ্গি আর কালো টি শার্ট স্পষ্ট চেনা যাচ্ছে। জাংকুক দুই হাত বুকের উপর বেঁধে জানালার গ্রিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি মাঝরাতে এখানে কি করছেন? আপনার এত বড় সাহস! আপনি আমার জানালার পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ দেখে ফেললে কি হবে? জাংকুক এক পায়ে গিয়ে জানালার একদম কাছে চলে এলো। জানালার ভেতরের ল্যাম্পের আলো এসে পড়লো তার ফর্সা তীক্ষ্ণ মুখে। তার চোখ দুটো আজ রাগী নয়, কেমন যেন নেশাক্ত আর অধিকার বোধে দেখাচ্ছে। কে দেখবে শুনি? এই জীবন জাংকুককে আটকানোর সাহস এই গ্রামের কারোর আছে? আর তুই তো আমাকে রাক্ষস বলিস, তাই না? তা রাক্ষস তো মাঝ রাতে নিজের শিকারে খুঁজে বের হয়। কি ঠিক বললাম তো? তে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে রাগে চোখে তাকালো আর বলল, শিকার মানে? মুখ সামনে কথা বলুন। ওই দিন আমাকে মাঝ রাস্তায় টেনে নিয়ে গিয়ে অমন জঘন্য ব্যবহার করেছিলেন, আমার হাতটা লাল করে দিয়েছিলেন। আমি এখনো ভুলিনি। যান এখান থেকে, চলে যান। জাংকুক তের ওই অভিমানী মুখের দিকে তাকিয়ে একটু হাসলো। গম্ভীর ঠোঁটের কোণে একটু মৃদু বিরল হাসির রেখা ফুটে উঠলো। সে নিজের পকেট থেকে একটা কাপড়ের ছোট্ট পুটলি বের করে জানালার গ্রিলের ফাঁক দিয়ে তের বিছানার উপর ছুঁড়ে দিল। এটা কি? খুলে দেখ। তে ইতস্ত করে পুটলিটা খুলতে তার নাকে সুবাস ভরে গেল। ভেতরে চারপাশটা একদম তাজা ধবধবে সাদা বেলি ফুলের গাজরা। সুবাসটা এত তীব্র যে তার ঘরের বাতাস নিমেষে মাতাল হয়ে উঠল। জাংকুক তার চোখের দৃষ্টি তের নরম ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ওই দিন তোকে অমন করে বলাটা আমার ঠিক হয়নি। ওই বুগাম যখন তোর হাত ছোঁয়ার চেষ্টা করেছিল আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। তোকে অন্য কেউ ছোঁবে তো দূরের কথা, কোন নজরে দেখলেও আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই গাজরাগুলো তোর জন্য। কাল বিয়ের আসলে যদি তোর এই চুলে এই গাজরা না দেখি তাহলে তোর খবর আছে। একদম ঠেসে চুমু খাবো তোকে, মনে রাখিস। জাংকুকের হুমকি শুনে তের ফর্সা গাল দুটো লজ্জায় আর কাঁপনে লাল হয়ে গেল। সে তুতলাতে তুতলাতে বলল, আপনি একটা আস্ত পাগল। আমি আপনার কোনো কথা শুনবো না, যান এখান থেকে। জাংকুক বাঁকা হেসে নিজের সাদা লুঙ্গিটা এক হাতে একটু কচিয়ে বলল, পাগল তো তুই করেছিস তোর এই লাল পেড়ের শাড়ি আর টোল পরা হাসি দিয়ে। এখন ঘুমাতে যা, আর কাল তোকে আলতা রাঙা সাজে দেখার জন্য আমার মন অপেক্ষায় থাকবে। এই কথা বলে জাংকুক আর এক সেকেন্ডে দাঁড়ালো না। সে বিড়ালের মতো নিঃশব্দে মেঠো পথ ধরে অন্ধকারে মিশে গেল। তে জানালার গ্রিলটা ধরে দাঁড়িয়ে রইল। তার এক হাতে সেই সুবাসিত গজরার গোছা, আর বুকের ভেতর বসন্তের এক নতুন হাওয়া। সে গজরাটা নিজে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল। মনে মনে সেও কি তবে এই রাগী রাক্ষসটার প্রেমে পড়ে যাচ্ছে?